তোমার সঙ্গে অবিরত করে চলা চলো দেখবি খোদা বংশরত অবিকল তোমারই মতো তোমার সঙ্গে অবিরত করে চলা চলো মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপট খোলো মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপট খোলো দেখবি রে তোর মনের মানুষ মানুষ কবিতেছে ভালো বল কবিতেছে ভালো বল ধামের দেশে চলো ধানের দেশে চলো ধামের দেশে চলো মানুষ ধানের দেশে চলো দেখবি খোদার মহান ছবি দেখবি খোদার মহান ছবি তোমার সর্ব চোখের পর্দা খুলো চর্ম চোখের পর্দা খুলো ধানের দেশে চলো মানুষ ধানের দেশে চলো ধানের দেশে চলো মানুষ ধানের দেশে চলো ধানের দেশে চলো মানুষ ধানের দেশে চলো ধন্যবাদ সময়টা উপস্থিতি চলুন আর দেরি নয় আমরা এবারে চলে যাবো সরাসরি আমাদের সেই কাঙ্ক্ষিত নাট্য উৎসবে তার আগে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এই নাট্য উৎসবের পরিচালক জনাব বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান সাজ্জাদকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ও আমার হিন্দু মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আদাব। আজ আমরা যে পালাটি অভিনয় করতে যাচ্ছি, আপনারা এর আগে তার নাম ঘোষণা হয়েছে, তার আগে আমি দুটি কথা বলবো। আমি আজকের এই অনুষ্ঠানটা করতে আমাদের যাদের নিবেদিত প্রাণ, এক নম্বরে সেই প্রাণ বলতে গেলে আমাদের বলতে হয় আজাদ বাবু। আজাদ বাবু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। তারপরে আমাদের কাকিনার থেকে আগত সহকারী শিক্ষক বই মাস্টার আলতাফ হোসেন প্রত্যেকটা দিন রিহার্সাল এসে কাকিনার থেকে এসেছে এবং বিভিন্ন জায়গার থেকে আমাদের বিভিন্ন প্রকার লোক এসেছে এবং আমাদের কালীগঞ্জ কন্দর্প সেও এসেছে আমাদের বই মাস্টারের সাহায্য করার জন্য। আশা করি আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমরা সব এখানকার স্থানীয় ছেলেমেয়ে, যদি ভুল হয় আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। আমি বলি বাংলা ভাষা। হ্যালো, হাত দিতে কোথায় রাখলাম? নটা বাজে, নটা ব্যান্ডের আজ সিদ্ধান্ত বের হয়ে যাবে। রান্না এখনো হয়নি বেলা মায়ের হাত পুড়ে গেছে দাদা, মায়ের হাত পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হাতের ফ্যান গড়াতে গিয়ে মায়ের হাত পুড়ে গেছে। আমাকে একটু হাত দিতে থাকতে দেবে না। মা মাগো,
কতদিন বলেছি তারা হলো কোনো দরকার নেই, রান্না না হলে আমি হোটেলেই খেয়ে নেবো, তাই যাচ্ছে না তোমার। আমি বলে যাবি, আমি বলে গেলে হোটেলে গিয়ে খাবি। আমি যতদিন বেঁচে আছি তখন কোন দুঃখে তুই হোটেলে খাবি বাবা। থাক থাক মা, আর চোখের বাড়ি ফেলতে হবে না। দেখি হাতটা দেখতে দাও না, কতটা পুড়িয়েছ। কিছু হয়নি। আরে দেখতে দাও না বাবু। ইস, গোটা হাতটাই দেখি শেষ করে দিয়েছ। শিলিগুড়ির উপরে হাসপাতাল যাও। এই জন্য আমি তোমাকে দায়ী করবো দাদা। তোমাকে আমি কতবার বলেছি একটি বিয়ে করো, তাহলে যাচ্ছি না তোমার। ঘরে আজ একটা যদি বই থাকতো তাহলে তাহলে মাকে তো শান্তি দিতে পারতো দাদা। হ্যাঁ দাদা, বছরে 365 দিন মা সমানে ফিরতে যাচ্ছে দাদা। কোনো কঠিন অসুখ বিসুখ না হলে মাকে আমি কখনো দেখিনি একটু বিশ্রাম নিতে। মানুষ তো আর যন্ত্র নয় দাদা, মাকে একটু দাও দাদা। সামান্য মাইনে পাই, নিজেদেরই চলছে না, তারপর একটা বাড়তি মানুষের দায়িত্ব নেওয়া কি করে সম্ভব? একটু বাস্তব মনে হচ্ছে ওই বড়ার ফানুস ওড়ানো সহজ, কিন্তু হোটেলে আর খাবি না। আমি বলে দিতে গেলে তারপর কি? একদম সবার শেষে আবার কপালে সুখ শান্তি না থাকলে কেউ শান্তি দিতে পারে না। অদৃষ্টের বিয়োগ করা হয়, কেউ পাল্টাতে পারে না বাবা। না কি মুশকিল। আর বিয়ে করতে হবে না। আসলে বিয়ে করার ইচ্ছা নেই দাদা তোমার। প্রেম করতে চাকরি করে ওই বিনয়টা বউ নিয়ে সংসার করছে না, তার চাকরি তারা উপোস করে বলছে। তোমার বন্ধু দাদা, তোমার কাছে তোমাকে সবার আসল আবেদন দাদা, মাকে মাকে তুমি আর কষ্ট দিও না দাদা। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, আমার টিউশনি থেকে প্রাইভেটের টাকা থেকে আমি তোমাকে মাসে 50 টাকা দেবো দাদা। দাদা তুমি বিয়ে করো দাদা, তুমি বিয়ে করো। সত্যি বাবা, বিয়ের অবাক করিস না। এই বয়সে কতজন বিয়ে করেছে, নাতি নাতনা নিয়ে কত আনন্দ করছে, সেই সুখ থেকে তুই আর আমাকে বঞ্চিত করিস না বাবা। হ্যাঁ দাদা, তোমার কথা আমি বুঝলাম, কিন্তু এজনের মেয়েজনে কিছুতেই তুমি শান্তি পাবে না। বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ, মেয়ে আত্মকেন্দ্রিক, নিজে ভালো খাবো ভালো করবো এই মোটিভ নিয়ে আছে তারা সংসার করছে। আমার এক বন্ধু একদিন বিয়ে করেছে, বিয়ের আগে কথা দারুণ আমাদের ছিল, অথচ বিয়ের পর তার চার চোখ একেবারেই বদলে গেছে, তার মুখ ছিল আষাঢ়ের মেঘের মতো অন্ধকারে ঢাকা। কেন দাদা, কেন? কেন বাবা? তেমন বঙ্কিমের বউয়ের সাথে মায়ের বলি বলে তো এক টেন্ডার নাই, দিন রাত ঝিলিমিলি লেগে আছে, সপ্তাহের আগে একটি বউয়ের ঘুম ভাঙে না, সপ্তাহে 4 দিন লেগেছে আমার চাই, অথচ বঙ্কিমের আমি কি ধরনের মানুষ? আমার মনে হয় দাদা এই জন্য কিন্তু বংশীরাও কম দায়ী নয়। কিন্তু মানে প্রথম দিক থেকে তাই বক্তা হয়েছে যদি রাষ্ট্রের হতো হয়তো আজ বংশীদার কপালে ঘটনা ঘটতে পারে। একটা কথা বলে গেছে, ছেলের নামে মানুষ যেমন নয়। আমার মাকে বাবাকে যে বউ হত্যা করবে, তাকে আর যে সংসার করো, এই শরীরের যেমনই করবে না। ভগবানের চিন্তি ভয়, আমি সংসারে নাম যাদের অভিপ্রায় সেও নাই। আমি বড় হয়েছিলাম যে মা আমাকে কত রকমের যন্ত্রণা ভোগ করে নিয়ে এলো ভাবি দিদা, তাদেরকে যে তাদের দাবি আমাকে আমি ভোটকে যাবে হঠাৎ করে আমার বাড়ি যাওয়ার বাড়ি দাদা। এই তো 2 মাস আগেই না তুমি বাড়ি থেকে ঘুরে আসলে,
করিয়ে বুঝিয়ে দেব বাবু, বুঝিয়ে দেব। একমাত্র মনোবল ছেলে তিন টাকার মজুরি ভাই ভুবন যদি 30 টাকা মাইনে পেয়ে বিয়ে করতে পারে আর তুই 300 টাকা মাইনে পেয়ে বউকে খাওয়া করাতে পারবে আমি ভাবছি সে যদি তোমাদেরকে অশ্রদ্ধা করে অশান্তি আরো বাড়বে। যদি সে অশান্তি করে তাহলে বুঝবো সে আমার অদৃষ্ট। তার জন্য কোনোদিন মা তোর কাছে অভিযোগ দেবো না বাবা, কোনোদিন অভিযোগ মা আমি কিচ্ছু বলবো না। সন্তানরা যদি শান্তিতে থাকে তাতেই যে মায়ের শান্তি। এই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করিস না বাবা, রাত করবে না দাদা। আমাকে বঞ্চিত করিস না। মা মা আমাকে তুই বুঝিয়ে বল ভাই, সুখে দুঃখে আমাদের দিন ভালোই যাচ্ছে, পরে এলে ঘরে এলে তোদেরকে জল করে দেবে, সংসারে আরো ভাবনার সৃষ্টি হবে। চন্দ্রিমার বিয়ে দিতে অনেক ধার দেনা করতে হয়েছে কিন্তু দাদা এ যুগের মেয়েদের বিনয় বলে কোনো বস্তু নেই। যৌথ পরিবারের দায়িত্ব নিতে তারা অনেকেই রাজি নয়, শেষে কিন্তু আমাকেই বুঝবি না দাদা। আপনি নিশ্চয়ই ছিলেন বাবু। আপনি আমাদের একটা ঠিকাদারি ভাগ আমাদের আপনারই তো ওই হারিয়ের কন্ট্রাক্টটা পেয়েছে, আর ওই কন্ট্রাক্টের থেকে পাস করা বাড়িটা আপনি বসুন। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকে আমার সঙ্গে আমার পরিচয়। এখন ছেলে বাবু আমার একটা বিবাহ আছে। দেখুন আমার একটু অসুবিধা আছে, সামান্য বাইরে পাই তাদের জন্যই চলছে না। তার উপর চন্দ্রমার বুঝে দিতে অনেক ধার ফেরা করার করতে হয়েছে, তাই বিয়ে করার বিরোধিতা বাবা কিন্তু বাবা আমরা কি চাই জানি একটা সবচেয়ে উৎপাদ পদার্থ হয়। সেদিকে থেকে আমার দাদাকে 100 নম্বরের মধ্যে 100 নম্বরই দেওয়া সম্ভব। এই 3 মধ্যে আমার দাদার মাঝে কোনো ছাপ নেই। দাদা বিধাতার আশীর্বাদের মতো যখন শঙ্করদা আমাদের বাড়িতে এসেছেন, দাদা 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 আমার তুমি না করবা দাদা করু না দাদা তুমি না করবা করু ওই শঙ্করদা বড়ি হবে কিন্তু আমাদের বৌদি। হ্যাঁ দাদা দাদা তুমি না 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 দাদা তোমার করো না। আমি 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 কিন্তু মিষ্টি আনতে গেলাম দাদা, আমি বাবাকে আনতে গেলাম। বাবা দেখলে হবে। হ্যাঁ আমি দেখে এসেছি শৈল, লক্ষ্মী প্রতিভার মতো মেয়ে বিয়ে করছি, অথচ তেমন নয়, ভদ্র স্বভাব। কিন্তু অল্পকে আমার পায়ে হাত দিয়ে কোরআন পড়লে শুনবা হবে। হ্যাঁ বাবা ভাবছি আমার খুবই পছন্দ। ওই যে আমাদের সংসারে রে, আমাদের সংসারে শ্রী পাল্টে যাবে। আমি তো হরম করে বলতে পারি বাবা। হ্যাঁ বাবা তুমি শঙ্কর বাবুকে নিয়ে আসো, আমি ওই 5 উঠামের বাড়ি থেকে মাটিটা নিয়ে আসছি বাবা। আমার অবস্থা আমার বন্ধু বন্ধুদের মতন হয়, দেবতার মতো চিন্তা করি। আশা করি আপনার বন্ধু এই কথাটি বুঝিয়ে বলবেন। আমার যে চিন্তা
কিন্তু আমার বাবা মাকে প্রত্যেকটি ভাই বলছে আমি আসুন বাবা বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছে কথা কি জানেন পরের বিয়ে দিতে প্রচুর ধার দেনা করতে হয়েছে রিটায়ার্ড করে বাবাটা পেয়েছিলেন আপনার বোন চলুন বাবা বোধহয় আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা কখন যাবো আজকের যাত্রা করার সূচনা পর্ব দেখলেন। সূচনা লগ্নে আপনারা দেখলেন অবসরপ্রাপ্ত জীবন গাঙ্গুলি তার হয়েছে শৈলেন গাঙ্গুলি ও নারায়ণ গাঙ্গুলি। শৈলেন গাঙ্গুলি কিছুতেই বিয়ে করতে চাইছিলেন না, তাকে অনেক জোর জুলুম করে বিয়েতে রাজি করানো হলো। তিনি এই মঞ্চে ওয়াদা দিয়েছেন বাবা আর মাকে যে স্ত্রী এসে অপমান করবে পৃথিবীর সবাই তাকে নিয়ে ঘর করলেও সে করবে না। বিয়ের পরে আসলে কি সেই শৈলেন গাঙ্গুলি থাকলেন? আপনারা যদি এটা দেখতে চান আপনাদেরকে অপেক্ষা করতে হবে আজকের যাত্রা পালার সেই দৃশ্য পর্যন্ত। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল যাত্রার মূল অংশের দিকে। এখনই এই মুহূর্তে তুজমান্ডার আলোকুজ্জ্বল তুজমান্ডার হাই স্কুল খেলার মাঠ আলোকুজ্জ্বল ধর্মনগর রঙ্গমঞ্চে আপনাদের সামনে সপ্তাহ শিল্পী সংগঠনের শিল্পীবৃন্দ যে বইখানি আপনাদের সামনে উপহার দিতে চলেছে। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু রঞ্জন দেবনাথ রচিত, এপার বাংলার শ্রেষ্ঠ পরিচালক অবসরপ্রাপ্ত সৈনিক সাজ্জাদুর রহমান পরিচালিত, একে আবুল কালাম আজাদ ভাই অভিনীত এবং পরিচিত সম্পূর্ণ একটা নতুন সদল সামাজিক যাত্রা পালা কলঙ্কিনী আমি বলি বাংলা ভাষা, বাংলা ভাষা, এই ভাষারই জীবন করতে পারি না। আমি বলি বাংলা ভাষা, বাংলা ভাষা, এই ভাষারই জীবন করতে পারি না। মায়ের মনে দুঃখ দিতে নেই মা তোমার জন্য কত কষ্ট হয়েছে।
করেছে আমি ডাক্তারের উপর যাবো না ভালো হবে কি করে কম সময় হচ্ছে কত মানুষ ত্যাগ করছে আর ওকে জামাই বুঝেছো মা তোমার জামাই বলে কোনো রকমে মিটিয়ে নিয়েছে বাড়ি পেতোরা 3 লাখ টাকা বুঝেছো 3 লাখ টাকা সরকার ভিডিতে কন্ট্রাক্ট হয়েছিল তাতে এমন মালবাহী পয়সা হয়ে গেল নাম তো দূরে থাক ওইতে ঢুকে যাচ্ছিল আর 50,000 করে আর তুমি আমার সকালবেলা বললো তুমি আমি এবং তিনজনে আমরা যাবো এখন বলছে তার শরীরটা ভালো না তুমি রমাকে নিয়ে চলে যাও আর শোনো ওর অন্য ঠান্ডা আছে বুঝলে আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতাবের ম্যারেজ ইউনিভার্সিটি আর নাগরে চূড়ান্ত অপদর্শ হবে তাছাড়াও সুরমা ওখানে নাচবে বলে কথা দিয়েছে আমাকে যেন ওই সারা রাত পার্টি করেছে সকালে যেন ঝামেলা না করে আমি পার্টি করতে পারি সেখানে ছোটদের খেতে নেই সেখানে নাচ গান হই হুল্লোড় হবে সবাই ঠিক করবে ছেলে মানুষ আমি বলছি যেতে নেই বারবার এক কথা কিন্তু ভালো লাগে না বলছি যেতে নেই আরে বাবাই তোমার সঙ্গে এত বড় স্পর্ধা তোমার আমার সামনে আরো চুপ করে তুমি কথা বলবে বারবার বলছি যেতে নেই তারপর তুমি চেক করবে আবার যদি তোমাকে সোজা করে দেবো
না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্রমণ করবে? ইস, 7টা বেজে 10। যদি যাও তাহলে এখনই চলো। এসো আর শোনো, আমি জানা এসেছি দার্জিলিং যাওয়ার জন্য তৈরি হয়ে আছো, নইলে অসভ্যতা আমি বন্ধন করবো না। এমন চাপকাবো তোমার মনে হয়েছে তাহলে কি হয়? এবার এসো, দিয়ে দিয়ে আমাকে উদ্ধার করবে। আমি তোমাকে একটি কথাও বলবো, তোমার মা যখন সারা রাত নাচ করে এসেছে, দেখবে তুমি দার্জিলিং এ যাওয়ার জন্য প্রস্তুত হওনি। এই জ্যান্ত মাটিতে তোমাকে ফুটে থাকবে। বড় মামা তো উদ্ধার করতে পারবে না। এখনো চাই আমার সাথে এসো, আমি আর অনেক দুর্ভোগ আছে। কি বলুন? বাড়িতে কাকা বাড়ির কাছে বলতো দাদু দিদার কাছে থাকতো, এক বড় বড় ছাড়া এখানে কেউ আমাকে ভালোবাসে। আমি আসলাম, সেটা আমি অনেক আগেই জানি রে ভাবি, কিন্তু দাদাকে আমি বলেছিলাম, দাদা যদিও আমার হাসি হলো, তোর মা কিন্তু দেখে বসছিল, বললো এখানে থাকে নাকি তুই মানুষ হবি না। হ্যাঁ ভাবি, ওরা তোকে পুরো দর্শন ওই সাহেব বানাতে চায়, কিন্তু ওরা বুঝতে চায় না মাতৃভাষাকে অবহেলা করে উচ্চ শিক্ষা অসম্ভব থেকে যায়। ওই নির্বোধের ছেলেটা জানে না, ওর মা যখন একবার বলেছে ওকে পাঠাবো, পাঠিয়ে ছাড়বে, তাদের সাধ্য নেই তাকে নিবৃত করে। বাবার কথা ভাবলে